যন্ত্রণা আমারও হয়, মাঝে মাঝে আমারও রাগও হয়, ভালো আমিও বাসি। আপনাদের যে ইমোশনস গুলো আছে সেগুলো আমারও আছে। হ্যাঁ, আমি একটু বেশি কেয়ার করি। এই যা দেখুন, যদি টাকা থাকলেই সবকিছু পাওয়া যেত তাহলে তো যে কোনো বড়লোক মানুষ সুখ আনন্দ এগুলো কিনে নিতে পারত। যে কোনো আর্থিক সচ্ছল মানুষ কখনোই ডিপ্রেশনে পড়তো না, কষ্ট পেয়ে দেশ ছেড়ে চলে যেত না, এমনকি সুইসাইডের মতো জঘন্যতম অপরাধও করতো না। লোকে বলে যে সরল মানুষ বা বোকা মানুষ তারা কখনো বড় লোক হতে পারে না, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। যদি তার বুদ্ধি থাকে, যদি সে ইন্টেলিজেন্ট হয়, সে নিজেরটা গুছিয়ে বড় লোক হতে পারে। আমার কাছে সেই বড় মানুষ যার মনটা বড়, সেই সত্যিকারের মানুষ। একটা মজার ব্যাপার শুনবেন। আজকে যখন বাজারে আমি লাইন দিয়েছি, অল্প ছোট লাইন পড়েছি, লাইন দিয়েছিলাম, কেউ কিন্তু আমাকে দ্য আর্য সিংহ রায় এই হিসাবে সেলিব্রিটি ট্রিটমেন্ট দিচ্ছিল না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম বলে কেউ বলছিল, দাদা একটু সাইড দিন। কি হলো, মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন, হা করে কি দেখছেন? এই কথাগুলো খুব আপন মনে হচ্ছিল, যেন কোনো নিজের লোক আমাকে বলছে। বাইরে তো খুব গরম, ঘামছিলাম। একটা দমকা হাওয়া এসে শরীর মন সবকিছু জড়িয়ে দিয়ে গেল। ঠিক যেমন ছোটবেলায় রেল লাইনের ধারে দাঁড়াতাম, কোনো ট্রেন চলে যাওয়ার পর যে একটা হাওয়ার ঝাপটা লাগতো, তাতেও ঠিক এইভাবেই শরীর মন জুড়িয়ে যেত। কোনো এসির হাওয়া এই আরাম কোনোদিনও দিতে পারবে না। সত্যি আজ অনেক স্মৃতি মনের ভেতর থেকে বেরিয়ে এসেছিল। সত্যি আজ কত পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। পুরনো দিনের কথা? ইয়েস, আমার পাস্ট, অতীত। আজ যে আর্য সিংহ রায়কে তুমি দেখছো, একদিন সে অন্য রকমের মানুষ ছিল, সম্পূর্ণ অন্য রকমের। কি রং ছিল স্যার, যদি একটু বলেন? আপনার মতো এত বড় মানুষের জীবনের গল্প জানাটাও তো একটা বিরাট পাওনা। গল্প মানে এটা গল্প নয়, একটা লম্বা পথ চলা। আর থাক, আমি পরে শোনাবো, আজকে এই নিয়ে না হয় কথা না বললাম। কেন স্যার, বলুন না, আজকে আমাদের তো সময় আছে, বলুন না। গল্প শুনতে খুব ভালো লাগে। কি হচ্ছে বলো তো, উনি তো অনেকটাই বললেন, থাক না পরে। তুমি চুপ করো না, আমি গল্প শুনতে খুব ভালোবাসি। আসুন, মজা হবে, আসুন না, গল্প বলবেন বেশ। বসুন, চুপ করো তো। একটা সিনেমা টিনেমা কোনোদিনও কিছু দেখায় না, থিয়েটার যাত্রা কিছু দেখায় না, স্যার একটু গল্প বলবেন, বলুন। কোথা থেকে শুরু করি বলুন তো? একটা সময় ছিল না, দুবেলা খাওয়ার জুটতো না, ভাত পেটা খেয়ে থাকতাম, কোনোদিন খালি পেটে। পরার জামা কাপড় ছিল না, এক জামা কাপড়ে কতদিন যে কাটিয়েছি তার ঠিক নেই। আমার জন্ম হয় না একটা ছোট্ট ঘরে, ছোট্ট পাড়াতে। এই আপনাদের যে পাড়াটা, এই পাড়ার সঙ্গে আমি নিজের ছোটবেলার অনেক ঘটনা রিলেট করতে পারি, তাই তো বারবার ছুটে আসি। আমি যেখানে থাকতাম, আপনাদের এই ঘরটা তার তুলনায় অনেক বড়। বিশ্বাস করুন, আপনারা অনেক বড় ঘরে থাকেন। আমার ঘরটা ছিল দেশলাই বাক্সের মতো, এতটুকু ছোট্ট।
ওই গলি থেকে কারো মুখোমুখি হলে গাড়ি নয়, যদি অন্য একটা মানুষ মুখোমুখি হতো দুজনেরই কষ্ট হতো যাতায়াত করতে। যদি আমি নাও চাইতাম মানুষটার সঙ্গে কথা বলতে, তার মুখ দেখেই আমাকে ক্রস করতে হতো। জংধারা কল থেকে টপ টপ করে জল পড়ছে সারা রাত, ছিঁড়া জুতো সেফটিপিন দিয়ে লাগিয়ে গায়ে দিয়ে চলতো বহুদিন। সারা ঘর ব্যাপী কালো রং, রং নয় কালি, অন্যের ঘরের রান্নার ধো সব মিলেমিশে একাকার হয়ে থাকতো, তার মধ্যে থাকতাম। খাওয়ার জুটতো না, বিশ্বাস করুন। একটা টাকার জন্য প্রত্যেক দিন লড়াই করতে হতো, প্রত্যেকটা দিন। কিন্তু রাত্রে রেডিও চালিয়ে শুতে যেতাম, গান হতো না, গ্যাস গ্যাস শব্দ, ওতেই যে আমাদের কি আনন্দ হতো। সারা রাত ওই চালিয়ে ঘুমোতাম। টাকা ছিল না, পয়সা ছিল না, গরিব ছিলাম, চোখে ছিল অনেক বড় স্বপ্ন। আকাশের দিকে তাকিয়ে থাকতাম সেই স্বপ্নকে সার্থক করার লোভে, যে একদিন এই স্বপ্ন সার্থক করতেই হবে। রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া, কিছু না কিছু নিয়ে লেগে থাকতো। এই একটু আগে বললাম যে গলি দিয়ে আসছি, একটা লোকের মুখোমুখি হতাম, দেখতে চাইতাম না, ঝগড়া হয়েছে তো। কিন্তু রাত্রিবেলা তার ঘর থেকেই ডাল ভাত আসতো, তাই খেয়েই পেট ভরাতাম। ওটা আপন ওই মানুষগুলো। আজ এই সব স্মৃতিগুলো জড়ো হয়ে আসছিল। কি বলছেন স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি বলছো কি তুমি? না মানে এত বড় একটা মানুষ, তার এইরকম অতীত ভাবতেই পারছি না স্যার। আমারও মাঝে মাঝে অবাক লাগে নিজের জার্নিটা সম্পর্কে ভাবলে। তবে ছোটবেলায় একটা জিনিস শিখেছিলাম, যে গরিব হয়ে জন্মানোটা ভুল নয়, কিন্তু গরিব হয়ে নিজের জীবনটাকে শেষ করা সেটা ভুল। সবসময় একটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক খেত, কি করে নিজের জীবনটাকে পাল্টানো যায়, কি করে সব পরিবর্তন করা যায়। প্রতিদিন ঘুম থেকে উঠতাম, এই একটা ভাবনা আমাকে তাড়িয়ে বেড়াতো। আপনি কোথায় বড় হয়েছেন স্যার? নর্থ কলকাতা, শ্যামবাজার মোড়ের ঠিক কাছাকাছি একটা প্রেসের দোকান ছিল, তার পাশ থেকে একটা সরু গলি চলে যাচ্ছে, 11 নম্বর কলোনি। ও 11 নম্বর কলোনি? আপনি চেনেন? হ্যাঁ, আমরা শুনেছি স্যার। ওই 11 নম্বর কলোনিতে একটা আলমারি সারানোর দোকান ছিল, সেখানে প্রথম আমি কাজ করি। অনেক ছোট তখন। এই স্যার, বলছি যে ওই কারখানাটা এখনো আছে? কেন বলুন তো, আপনার কি কেউ? না না, ওখানে আমার কেউ থাকে না। আর ওই ভাবছিলাম একটা আলমারি বানাবো, ওই কারখানায় বানাতে দিলে সস্তা পড়বে। কি আশ্চর্য সুমি, কি কথার মধ্যে তুমি কি কথা বলছো? আমি খারাপ হবে বলিনি। ঠিক আছে সতীনাথ বাবু, ওই কারখানা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। ওই কারখানার যিনি মালিক ছিলেন, লক্ষণদা, যে আমাকে নিজে হাতে কাজ শিখিয়েছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। ছিলেন মানে এখন? ওই একবার হার্ট অ্যাটাক হলো, চলে গেলেন। ভালো মানুষেরা হয়তো এইভাবেই আমাদের ছেড়ে চলে যান, খুব তাড়াতাড়ি। তারপর স্যার, তারপর কারখানা উঠে গেল, আমারও চাকরিটা চলে গেল। ওপর বাবার মতো না। সুমি চুপ করো না, বলুন স্যার তারপর? আমি যখন বেকার হয়ে পড়লাম, তখন আমার এক বন্ধু হলো, পার্থ সারথী। বাহ, কি সুন্দর নাম, কৃষ্ণ। খুব সুন্দর একটা মানুষও ছিল, খুব দিলদরিয়া মানুষ ছিল, সবাই খুব ভালোবাসতো। ও আমাকে একটা কাজ দিয়েছিল, জানেন, খবরের কাগজ বিলি করা। রোজ সাইকেল নিয়ে লোকের বাড়ি বাড়িতে গিয়ে খবরের কাগজ দিয়ে আসতাম। খবরের কাগজ বিলি করতে? হ্যাঁ, আমি সাইকেল চালাতে ভালোবাসতাম, এখনো বাসি। 1.5 ঘন্টা রাস্তা 50 মিনিটে পার হয়ে যেত।
আমি কাগজ বিলি করে এসে একটা জব করতাম পার্ট টাইম, তারপর কলেজ। এই কাটনি দেখে একদিন পার্থদা আমাকে পেপারে ডিলারশিপ দিল। ওই রোজগারের টাকায় আমি আমার কলেজের পড়াশোনা শেষ করি, শেষ করে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে চাকরি পাই। সেখান থেকে এই বিজনেসের ব্যাপারে অনেক কিছু জানতে পারি, নিজে শিখিও ইচ্ছেতে। বিজনেস স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, মার্কেটিং, এভরিথিং। তারপরে ব্যাপারগুলো আপনি জানেন, আপনারা সবাই জানেন। আপনার জীবনের গল্পটা পুরো সিনেমার মতো স্যার। ওই যে বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। হ্যাঁ? ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন মানে আমাদের জীবনের গল্পগুলো ফিল্মের থেকেও ইন্টারেস্টিং। স্যার মানে আপনি এত কষ্ট করেছেন জীবনে স্যার। আমিও অনেক ভেবেছি, খুব কম মানুষে আমার মতো এইরকম সুযোগ পায়। আমি সেই সব ভাগ্যবানদের মধ্যে একজন। এই সুযোগ কখন মানুষের কাছে আসবে আমরা কেউ জানি না। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমি প্রত্যেককে এই কথাটাই বলি যে একটা সঠিক টার্গেট ফিক্স করে ফোকাস রেখে সেই দিকে এগিয়ে যেতে হবে। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। আমি অনেক খেটেছি, পরিশ্রম করেছি, তার ফলও পেয়েছি, এখনো পাচ্ছি। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, আমি যে পাড়ার কথা বললাম, হ্যাঁ যখন আমি নিজের কোম্পানি ফর্ম করি, তারা যখন জানতে পারলো, আমাকে এসে বললো তুমি এগিয়ে যাও, তুই অনেক বড় হ। আমার খুব ভালো লেগেছিল। এরপরে আমি যখন আরো পরিশ্রম করি, নিজের পরিশ্রমের টাকায় গাড়ি কিনে ওই পাড়াতে যাই, সেই মানুষগুলোই আমাকে বললো যে আমি নাকি পাল্টে গেছি, বদলে গেছি অনেকটা। বিশ্বাস করুন, আমি বদলাইনি, এতটুকু বদলাতে পারিনি। আমি ওই মানুষগুলোকেও বলতে পারিনি, তাহলে তো আজকে এই কথাগুলো উঠতো না। আসলে মানুষ বলে যে টাকা হলে নাকি মানুষ পাল্টে যায়, কিন্তু আমার সঙ্গে ব্যাপারটা ঘটেছে উল্টো। আমার অর্থের জন্য আমার আশেপাশে থাকা মানুষগুলো পাল্টে গেল। কি অদ্ভুত ভাবে জীবনে ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশিগুলো যে থাকে, সেগুলো আমি ভুলে গিয়েছিলাম। সেগুলোকে আবার উস্কে দিল আপনাদের মেয়ে অপর্ণা। মনে আছে, তুমি তোমার টাকায় আমাকে একদিন পার্টি দিয়েছিলে? সেই দিন এই ছোট ছোট আনন্দ, এই ছোট ছোট খুশিগুলো আমি খুঁজে পেয়েছিলাম। থ্যাংক ইউ। শুরু করেছিলে তুমি, তারপরে আপনারা, তারপরে আপনাদের পাড়া প্রতিবেশী। এই অপর্ণার বিয়েতে থেকে আমি এই আনন্দ, এই খুশি অনুভব করতে চাই। এই আনন্দগুলো আবার নিজের মধ্যে স্টোর করতে চাই। বলতে পারেন এটা আমার একটা অক্সিজেন। না না, থাকুন স্যার, আপনি থাকুন। কিন্তু স্যার আপনার এত কাজ। আমি ছুটি নিয়েছি কিছুদিনের জন্য, মীরা অফিসে সামলে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমিও যেরকম বোকার মতো কথা বলি, আপনি তো নিজেই মালিক, মালিকের তো চাইলেই ছুটি। হ্যাঁ, কে প্রশ্ন করবে? নিয়ে নিন ছুটি। না, এই প্রশ্ন না করাটাও কিন্তু একটা দায়। যে আমার অফিসে যে এত মানুষ কাজ করে, তারা আমাকে বিশ্বাস করে, তাদের ভালো রাখার দায়িত্ব আমার, তাদের আনন্দ রাখার দায়িত্ব আমার। এখন 7 দিনের জন্য ব্যাপারটা মানিয়ে গুছিয়ে নিতে পারবো যদি আপনারা পারমিশন দেন, তা না হলে আমাকে আবার অফিসে। কথা কি বলছেন স্যার? আপনার যা ইচ্ছে তাই করবেন স্যার। কিন্তু একটা শর্ত আছে। আমার বিয়ের খরচা আপনি করবেন না। আমার বিয়ের সব খরচা আমরা করব। বেশ, তাহলে তো 1522 টাকা আমার প্রাপ্য। এই হিসেব আছে, আমার কথা অনুযায়ী এই টাকাটা আমার প্রাপ্য।
তো 1520 টাকা। 2 টাকা? 2 টাকার মূল্য কি ভুলে গেলে অপর্ণা? কি ভেবেছেন 2 টাকা বলে দেবো না? এই নিন। দু টাকার অনেক মূল্য। কেউ আমাকে শিখিয়েছে। কিছু না বলে নিয়ে এলি রোদের মধ্যে ছাদে, এবার বল কি হচ্ছে শুনি। সাত সকাল দেখি আর্য স্যার বাড়িতে এসে হাজির, উনি নাকি বিয়ের সব ব্যবস্থা করবে। হ্যাঁ, সে তো উনি আগেই বলেছিলেন। এ বাবা, বলা আর করা কি এক জিনিস রুম্পা? সাত সকালে দেখছি বস্তা বস্তা চাল ডাল নুন তেল সবকিছু নিয়ে চলে এসছে, আরো কি সব কি সব। তুই হাসছিস, তোর হাসি পাচ্ছে? আমি না পুরো দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে রিপিট দেখছি। কি ले जाएंगे दिलवाले दुल्हनिया ले जाएंगे। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? থামবি তুই? তোর মনে নেই শাহরুখ খান কাজলের বাড়িতে গিয়ে বিয়ের সব আয়োজন করে দিয়েছিল, তারপর শাহরুখ খান নিজেই বিয়ে করে নিল। জীবনটা সিনেমা নয় রুম্পা। কি বললি তুই? জীবনটা সিনেমা নয়? না নয়। শোন, আমি বলছি জীবনটা না সিনেমা থেকেও বেশি অদ্ভুত। এসব শুনে আমি কি করব? কথা বলবি গিয়ে আর্য স্যারের সাথে। আমি? হ্যাঁ, দেখ শোন, উনি এসেছেন আর সরাসরি কথা বল ওনার সাথে। কি কথা বলবো? কি জিজ্ঞাসা করবো ওনাকে? বলবি যে আমি যা চাইছি আপনিও কি তাই চাইছেন? সেটা চাইতেন তাহলে কি আমার বিয়ে নিয়ে এত মাতামাতি করতেন? আর তাছাড়া আমি মীরা ম্যাডামকে কথা দিয়েছি, ওনার সাথে আমি কথা বলতে পারবো না। এখানে আবার মীরা ম্যাডাম কোথা থেকে এলো? এ বাবা, আমার বিয়ের সব খরচা উনিই দিচ্ছেন, একটাই শর্তে আমি যেন কাজের বাইরে আর্য স্যারের সাথে কোনো কথা না বলি। যা তো, কে দেখতে যাচ্ছে তুই ওনার সাথে কি কথা বলছিস? না না, কথা যখন দিয়েছি তখন ছাড়। এই দাঁড়া, দেখ আমি অত শত বুঝি না অপু, কিন্তু এটা বুঝতে পারছি ভুল হচ্ছে। এটা তুই এভাবে ছেড়ে দিস না হাল। তুই একবার কথা বল ওনার সাথে প্লিজ। কিন্তু কি করে, মানে কি কথা? শোন, সুযোগ পেলে আলাদা করে কথা বলবি, 1:1। শাহরুখ খান ডিডিএল যেতে বলেছিল। যখন বুঝতে পারবে না কোনটা ঠিক কোনটা ভুল, তখন নিজের মনকে জিজ্ঞাসা করবে। তোমার মন তোমাকে কখনো ভুল উত্তর দেবে না। শাহরুখ খানের বলার কি আছে? না তো আমার বাবাই সবসময় বলে আমাকে। তাহলে তো আরো ভালো, সেটাই কর, নিজের মনের কথাই শোন। স্বপ্না, অপর্ণা কোথায়? অপর্ণা তো আসেনি ম্যাম। আসেনি কেন? জানি না ম্যাম, আমাকে তো কিছু বলে যায়নি। আর তো আসবে বলে মনেও হয় না। এটা কি করে করতে পারে বুঝতে পারি না, কোনো ছুটি অ্যাপ্লাই না করেই। ওর ব্যাপারটা তো প্রথম থেকে আর সবার থেকে আলাদা ম্যাম। চাকরিটাও তো ইন্টারভিউ না দিয়েই পেয়েছে। আর্য স্যারকে হয়তো বলে গিয়েছে। স্বপ্না, কথায় আছে ডোন্ট ক্রস ইওর লিমিট, আর তুমি সেটাই করছো। ইউ আর ক্রসিং ইওর লিমিট। তোমায় যেটুকু জিজ্ঞেস করা হয়েছে সেটুকুর উত্তর দাও। সরি ম্যাম। যাও কাজ করো আপনি। আর্য অফিসে নেই, অপর্ণাও না জানিয়ে অ্যাবসেন্ট। ব্যাপারটা কি কোইন্সিডেন্স, নাকি এর মধ্যে কোনো কানেকশন আছে? ব্যাপারটা জানতে হচ্ছে।
দা চা দা। এই নিন স্যার, আমার হাতের আদা চা এই পাড়ায় ফেমাস। হ্যাঁ, ওই যে সবাই বলে, কি বলে না, ওই যে এটা খেলেই নাকি গায়ে ওই বল পায়। এরকম ব্যাপার নাকি? না স্যার, বল টল কি পায় আমি জানি না, তবে খেলে বেশ মনে একটা ফুর্তি আছে, বেশ ভালো লাগে খেতে আর কি। আমি ওকে যখন দেখতে গেছিলাম এই চায়ে এক চুমুক দিয়ে হ্যাঁ বলে দিয়েছিলাম, মুখটা তখনো ভালো করে দেখিনি। আচ্ছা বলো না তুমি, স্যার খান, চা ঠান্ডা হয়ে যাবে। বলছি স্যার, এই চাটা কিন্তু ওই দার্জিলিং চায়ের মতো করে খেলে হবে না। হ্যাঁ আমি জানি। এই তো স্যার সত্যি জানেন তো, দেখেছো? লোকটার যেমন কথা, আরে উনি বললেন না উনি আমাদের মতো সাধারণ ভাবেই বড় হয়েছেন, সেগুলো তো জানবেনই। ওই যে অপু এসে গেছে, আয়। এই ঝটপট খাও, শাড়ির দোকানে যেতে হবে। সেটা তো আমার মাথায় আছে, কিন্তু এই চা কি এত তাড়াহুড়ো করে খাওয়ার জিনিস তুমি বলো তো? যা চাটা নিয়ে আয় না। স্যারের অর্ধেকটা চা খাওয়া হয়ে গেল, তোমার এখনো হলো না। তোমাকে নিয়ে আর পারি না। তুমি তাহলে থাকো, আমি স্যারকে নিয়ে যাই শাড়ির দোকানে। স্যার যাবেন? হ্যাঁ আমি যেতেই পারি। না না, আপনার তো যাওয়ার কোনো দরকার নেই। ও না, আমার কোনো অসুবিধা হবে না। না না, ওই শাড়ির দোকানে গেলে হাজারটা লোকে হাজারটা কথা বলবে, আর মা ওনাকে সারা দেশের লোক চেনেন। ও তো দোকান বাজার করে এনেন, সমস্যা হয়নি তো? কেন এরম বলছি? ও না, আমি যখন সামলে নেব। আমি যখন বলছি তখন শোনো না আমার কথাটা। তোমরা বরং যাও শাড়ির দোকানে। আর তাছাড়া ঘরেও তো অনেক কাজ আছে, সেগুলো তো করতে হবে। এই ঝুলঝুলগুলো ঘরে পরিষ্কার করতে হবে তো। কি বলছিস তুই? স্যার ঝুল ঝাড়বেন? তোর মাথাটা তো ঠিক আছে তো? সতীনাথ বাবু, এটাও তো একটা কাজ। তারপরে ঝুল ঝাড়া? কোনো কাজেই আমার কোনো প্রবলেম নেই। ওর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তোমরা যাও না, আমি এদিকে সামনে নেবো। যাও তোমরা। চাটা তুমি রাখো তো, আর চা খাওয়ার এখন। ঠিক আছে, চলো চলো। আসছি মা। হ্যাঁ স্যার আসছি তাহলে। আসছি স্যার, চল চল। মাঝে মাঝে না তোকে আমি বুঝতেই পারি না। এলাম স্যার।